Today we will discuss a long case, and we have with us Professor Mujibur Rahman sir, Professor of Medicine, Popular Medical College and Hospital, ex-professor of Dhaka Medical College Hospital and Bangabandhu Sheikh Mujib Medical University. For the newcomer, I would like to describe the rules again. Please keep yourself mute and turn the video off. If you have any query or question, write it on the chat box. We will try to discuss at the end of the class. স্যার যদি কাউকে ইন্টারঅ্যাকশনের জন্য ডাকেন, আপনারা হ্যান্ড রেজ অপশনে যাবেন। আমি সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব, নিজেকে আনমিউট করবেন না। So without any further delay, I would like to hand over the class to Professor Sir. Thank you. Sir, বসেই বলেন। না, পরে বসা যাবে, অসুবিধা নেই। টেকনিক্যাল ক্লাস তো বসে বসে বললে ঠিক টেকনিক্যাল ক্লাসের মতো মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কেস ডিসকাশন জুম প্ল্যাটফর্মে একটু ডিফিকাল্ট। ইট শুড বি ফেস টু ফেস। বাট তারপরেও কোভিড এর পরে আমরা অনেক ভালো একটা সিস্টেম অ্যাক্টিভ করে ফেলেছি। অনেক দূরে দূর দূরান্ত থেকেও আমরা অনেকেই সামনাসামনি চলে আসতেছি এই জুমের সুবাদে। লং কেস বিষয়টা হলো লং কেস কথাটা কিন্তু মানে আমরা যদি এফসিপিএস বা এমডি পরীক্ষার কথা মাথায় রাখি, তাহলে এফসিপিএস লং কেসটা 30 মিনিটের জন্য তোমাদের এটা আমি জানি, সবাই জানো। ইন্ট্রোডাক্টরি হিসেবে এটা বলতে চাই যে প্রথম 30 মিনিটের জন্য সবার কাছে থাকবে কেসটা নিজে যার যার মতো করে হিস্ট্রি বা দেখবা, একদম শেষ পর্যন্ত রোগীটা ঠিক করে করতে হবে। পরবর্তীতে তোমার সঙ্গে যখন ডিসকাশন হবে, এনি সাইড অফ দি পেশেন্ট ক্যান বি ডিসকাসড। তোমার জন্য হিস্ট্রির কোন সাইড, তোমার জন্য এক্সামিনেশনের কোন সাইড যেন মিস না হয়ে যায়। একদম মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা জায়গা তোমাকে সুন্দরভাবে এবং সিস্টেমেটিক্যালি দেখতে হবে। এই জিনিসটা হলো লং কেসের একটা মূল প্রতিপাদ্য বিষয়। আমি একটা টিপস সবসময় আমার পরীক্ষায় দেই, যেটা হলো যে লং কেস 30 মিনিট চলে যাচ্ছে, কিন্তু তুমি কোনো ক্লু পাচ্ছ না, খুঁজে কি হবে তখন? মনে হচ্ছে না যে আমি ডায়াগনোসিস পৌঁছাইতে পারলাম। তখন রুগীকে জিজ্ঞাসা করতে হবে, যখন তুমি একদম আনজান, যখন আর টাইম নাই, যে তোমার কি ডায়াগনোসিস। সামটাইমস পেশেন্ট নোস দেয়ার ডায়াগনোসিস, কিন্তু প্রথমেই গিয়ে যদি তুমি তাহলে কিন্তু হবে না। এটা করতে হবে কি সবার শেষে 20 মিনিট পার হয়ে গেল, আমি তো কোনো ক্লু পাচ্ছি না। কারণ তোমার হিস্ট্রি, এক্সামিনেশন সবকিছু টার্গেটেড টু দি ডায়াগনোসিস, কিন্তু আমি ডায়াগনোসিসটা ফাইন্ড আউট করতে পারছি না। আমার রোগীকে জিজ্ঞেস করতে হবে, তোমার প্রতিদিন অ্যাডমিটেড কেস হয়, কি দেখে তোমার কোন জায়গাতে বেশি করে দেখে? যখন একদম আনজান অবস্থায় তুমি থাকো, তখন এইভাবে একটু নিতে পারো। এটা কিন্তু অনেক ঝামেলা আছে। বললাম যে কেস জেনে গেলে এটা একদম যেতে হয়। এটা হলো একদম সবার শেষে এর একটা টিপস। আরেকটা হলো রোগী কি করে আমার চেষ্টা করতে হবে। এবং অনেক সময় রোগীরা ঠিক জানেও না, ভুল জানে। সময়ের মধ্যে ডায়াগনোসিস জানে নিয়ে হবে, সিম্পটম মিলিয়ে আলটিমেটলি ডায়াগনোসিস। হঠাৎ করে একটা ডায়াগনোসিস এনে বসিয়ে দেওয়া যাবে, ঠিক না? কথা আপনারা বুঝতে তো? সবাই আপনারা যারা অনলাইনে আছে তারা বুঝতে পারছেন তো? অর্থাৎ আমার কথা বিষয়বস্তু হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড ক্লিয়ার না স্যার। কেন কেন সাউন্ড বোঝা যাচ্ছে না? কেন এটা হেডফোনটার জন্য মনে হয়। ওইটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমার সাউন্ড কি শোনা যায়? ঠিক মতো শুনতে পাচ্ছেন? স্যার অনলাইনে শোনা যাচ্ছে না। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? তাহলে বলতে যাবে স্যার শুনতে পাচ্ছি। খুব ভালো বলতে স্যার তাহলে আপনি এই মাইকটা এখন একটু দূরে রাখুন। হ্যাঁ, ওই যে স্যার না না না, এটা তো এইখানে এইভাবে থাকতো, আলাদা থাকতে হবে। এটা এখন বোঝা যাচ্ছে? জি স্যার, এইখানে লেগে থাকলে এখন বোঝা যাচ্ছে না? লাউড এন্ড ক্লিয়ার স্যার।
আহ, যখন তুমি বলা হবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তো ডায়াগনোসিস হঠাৎ করে অল অন এ সাডেন একটা জায়গায় এসে পড়া যাবে না। তুমি যে হিস্ট্রিটা নিলা, তুমি যে এক্সামিনেশনটা করলা, সবকিছু এর প্রেক্ষিতে, এই ডায়াগনোসিসের প্রেক্ষিতে এক্সপ্লেইন করা যেত। আমি অনেক কিছু বললাম, কিছুই বললাম না, রুগী আমার বলছে তার হার্টের রোগ আছে, হার্ট ফেইলিয়ার আছে, তার কোনো শ্বাসকষ্টের কথা বললাম না, তাহলে অল অন এ সাডেন শ্বাসকষ্ট নিয়ে না এনে আমি বললাম তার হার্ট ফেইলিয়ার আছে, তাহলে হবে না। এটা তোমাকে যতগুলো সিমটমস তুমি এক্সপ্লেন করতেছো, যতগুলো সাইন তুমি এক্সপ্লেন করতেছো, সবগুলো দিয়ে দি ডায়াগনোসিস ক্যান বি ওয়েল এক্সপ্লেইনড, এটা মাথায় রাখতে হবে। তো আমরা আজকে একটা লং কেস ডিসকাস করব। এই লং কেসটা আমার রেজিস্ট্রার ইশরাক উর্মি ও একটু প্রেজেন্ট করবে। তবে এটা 30 মিনিট, ও যেহেতু ওরই কেস, এটা 30 মিনিট হয়তো বেশিও পেয়েছে, এরকম হতে পারে। বাট আমরা আমাদের ডিসকাশনের জন্য এই কেসটা নিয়ে আসছি। তো আমরা প্রেজেন্টেশনে কি ভাবে যাব, 8 মিনিটের জন্য প্রেজেন্ট করবে আমাদের কাছে। 8 মিনিট শোনার পরে তারপরে আমরা উর্মির সঙ্গে আমি 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 ক্রস করবো, এবং আমার সঙ্গে ও হয়তো মাঝে মাঝে আমাকে হেল্প করবে, এবং সেই উর্মিকে এক্সামিনেশনের ব্যাপারে কিছু ক্রস করবে। তো ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করব। আমাকে একটু কাগজ দাও, আমি একটু বসি। উর্মি এখন স্টার্ট করো, একজনের টাইম দেখো, 8 মিনিটস। আমরা আসার সঙ্গে সঙ্গে বলি যে আমাদের ডিসকাশন হবে 25 মিনিটের ডিসকাশনের মধ্যে 8 মিনিটস, তাহলে আর বাকি যে কয় মিনিট থাকে ওখান থেকে 2 মিনিট বাদ রেখে আমরা দুইজনে ওই সময়টা ক্রস এক্সামিনেশন করবো তোমাকে, মানে হলো জেরা করবো, যেটা উকিল বা কোর্টে জেরা করে না, ঠিক ওইভাবে জেরা করা হবে এটা আর কি। ঠিক আছে, ডক্টর উর্মি, প্লিজ স্টার্ট। Thank you, sir. My patient, Mr. Kader Munshi, 70-year-old, male, married Muslim, cultivator, hailing from Bhola, a non-alcoholic, non-diabetic, hypertensive patient, got admitted in Popular Medical College Hospital on 20th March 2024 with the complaints of cough and sputum production associated with breathlessness for last 3 years. বলছে না, Cough with expectation of sputum and breathlessness for last 3 years. শব্দ বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার। Severe breathlessness for last both legs for last 15 days. According to the patient's statement, he has been visible from repeated attack of cough with expectation of sputum and which is associated with breathlessness. Initially, the cough was dry, scanty in amount, mucoid in nature, not associated with any mucopollulant cough or copious amount or any foul smelling or mixed with any blood. The cough initially persisted for 2 to 3 months a year, and then it used to subside, and then he remained symptom free for the rest of the time. But now the cough persists throughout the day, which is more marked in the morning, which is more marked in the early morning. He also complained of breathlessness. Breathlessness, which was initially on severe exertion, but now it has become more severe, and it occurs even during mild exertion or even dressing or undressing. For these symptoms, he was hospitalized for more than 2 times in last 2 years, and for which during hospitalization he was nebulized, and then he became symptom free.
Other than that, he did not take any other, he did not go to any other doctor or did not take any other medication or inhaler or nebulization. On query, he did not give any history of any seasonal change or any history of allergic rhinitis or any skin problem or any positive family history. There is no diurnal variation or any seasonal change. For last 15 days, his breathlessness and cough has become more severe, and he also noticed mild swelling of his abdomen and swelling of his both legs. There is no history of any fever, or there is any yellowish discoloration of any skin, sclera, or urine, any frothy discharge during urine, or there is any no history of any weight loss or loss of appetite or any exposure to smell positive pulmonary TB patient. The patient bowel and bladder habit is normal. On query, he gave history of a attack of sudden severe central chest pain 2 years back, and for that he was hospitalized and was given subcutaneous injection for 5 days and medical region. He is a smoker and used to smoke 30 pack a year. He is hypertensive for last 2 years and has been taking antihypertensive drug irregularly. He is a smoker, bitter nut chewer, and he has been vaccinated against COVID vaccine and took 3 shots of vaccine, and which were uneventful. There is no significant positive family history or any traveling history or any other psychogenic history. This was all about my history. Now on examination. On my general examination, the patient is anxious looking, oriented, average body build, decubitus on choice. Patient was Disney, cyanosed. He has past lip breathing. Patient is not anemic. There is no jaundice, clubbing, polyonychia, deconychia, any lymphadenopathy or any thyroid enlargement. His vital blood pressure is 130 by 80 millimeter of mercury, pulse 90 beats per minute, which is regular, high volume pulse. There is no radioradial or radial delay. Respiratory rate was 30 beats per minute. Temperature is normal. JBP is raised with prominent airways, and there is presence of flapping tremor. On systemic examination, respiratory system examination reveals that the patient chest is barrel-shaped with restricted chest movement and expansion bilaterally diminished. Trachea is centrally placed with tricosternal distance reduced, but tracheal tract present. Apex beat is difficult to localize, and vocal prevalence is reduced. On percussion note, is resonant, but on both sides of the chest. Area of liver dullness is on the 6th in right intercostal space, and breath sound is vesicular with prolonged expiration, but the sound is a bit muffled, and there is bronchi present all over the both lungs, and there is mild crepitation during coarse crepitation during both inspiration and expiration in the both bibasal region, in dorsal scapular line, and in 14 intercostal space to downwards in along the mid-axillary line. On cardiovascular system examination, the JVP is an important pulse. There is no visible epigastric pulsation. Apex beat is not palpable in the could not be palpated, but there was palpable P2 present, and left parasternal heave was absent. Area of cardiac dullness was impaired. Fast heart sound is normal and audible in all the areas. Area of cardiac dullness diminished. On auscultation, fast heart sound is normal and audible in all areas. First and second hand sound is normal and audible in all areas. But I could not find the loud P2 segment in pulmonary area. On abdominal examination, there is no visible peristalsis. Liver is mildly tender and just palpable. The
surface is soft, smooth, but tender, and margin is smooth. There is no hepatic V. Spleen is not palpable. Kidney is not palpable or palatable. And there is mild ascites present, which is evident by presence of shifting dullness. Other systemic examination revealed no abnormalities. So we're done with presentation. Finished. Yes, sir. Time to admit. 7-4. 7. Good. Thank you. So you presented within stipulated time. So this gentleman of 70 years old coming from Angola. So what could be your diagnosis? So my provisional diagnosis is acute exacerbation of COPD with cor pulmonale with ischemic heart disease and with respiratory failure. What type of respiratory failure do you think it is? So it should be type 2 respiratory failure. Chronic type 2 respiratory Chronic type 2 failure. respiratory failure. How can you say we have been suffering from ischemic heart disease? So the patient gave me the history that he had developed a sudden central chest pain, which was very constricting in nature, and for which he had to be hospitalized. And although he could not mention the investigation or other treatment, but he just, said that he had been given injections, subcutaneous injections around the umbilicus, which is In which hospital you have been? in Bhola Sodar Hospital. Gujarat Hospital. And so I think that was Clexane, low molecular weight heparin. So I ischemic heart disease, maybe that was. Yes. So what COPD do you think this patient has got? Do you think this is bronchitis, chronic bronchitis, or emphysema? So I think the chronic bronchitis. How sure? How can you so sure that it could be chronic bronchitis? এই কথা শোনা যাচ্ছে তো? Sir, since the patient had cough, initially he had developed cough episode, an episodic attack where persisted 2 to 3 months, a year, and he had this sort of episode every year for last 3 years. And it is gradually progressing. His cough and sputum and breathlessness is gradually progressing. So it could be Could be said chronic bronchitis. predominantly chronic bronchitis, predominantly. But you should not be so sure that clinically it is chronic bronchitis only. এটাতে কি মানে এটা ব্যাটারি গেছে কি? শোনা যাচ্ছে স্যার। অনেকেই Sir, শুনতে পায় তো, এইখান অনেকেই থেকে অনেক না শুনতে পায়। test external posterior view, and then I will go for the routine investigations like in CBC, urinary creatinine, and serum electrolytes at ABG, and then chest external posterior view ECG. And after that, I will do the lung function test. Only the mere enlisting the investigation is not expected in postgraduate examination. At the same time, you have to say what are the possible findings in each investigation. এটা মেনশন করতে হবে। এটা কিন্তু তোমাদের জন্য আমি বলতেছি, সবার জন্যই। Then how will you investigate? আমার প্রিলিমিনারি ডায়াগনোসিস হল এই,
আমি সেই ডায়াগনোসিসটা এস্টাবলিশ করার জন্য কতগুলো ইনভেস্টিগেশন করবো। এই ইনভেস্টিগেশন গুলো কি হবে? আমি খালি ইনভেস্টিগেশন বললে তো হবে না। As you have said, it could be acute exacerbation. Acute exacerbation is acute infection. So CBC করবো স্যার, CBC will show neutrophilic lymphocytosis. It will indicate the acute infection in the lung. এভাবে বলতে হবে। মানে কথাগুলো বলার সময় তোমাদেরকে ঠিক এইভাবে কথাটা বলতে হবে, ঠিক আছে? ওয়েল, আর কি ইনভেস্টিগেশন করবো? শেষ করে ঢুকাই দিতে কলমে মাঝখানে একটা ছিদ্র মতো আছে না, যেখানে এটা দিয়ে দিচ্ছে ঢুকাই পুরো স্ক্রিন শেষ। কে জানি কথা বলে আবার কন্ট্রোল। তো এই জন্যই তোমার ইনভেস্টিগেশন করা অবজেক্টিভটা কি? Why do we investigate our diagnosis and to exclude our differential diagnosis? আমি অবশ্যই differential diagnosis পরে যেতে চাই। তাহলে to establish our diagnosis and to exclude our differential diagnosis. করতে চাই। expect করো। স্যার ইসিজিতে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারি স্যার, যেহেতু পালমোনারি হাইপারটেনশন ফিচার্স যেহেতু থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকতে পারে। ইসিজিতে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট এক্সিস ডেভিয়েশন, ভেরি সিম্পল জিনিস তোমাকে বলতে হবে। কি বলতে হবে? as the patient already has ischemic heart disease, I may found ischemic changes in তুমি কি এখন কোনো ইসকেমিক চেঞ্জ পাবা? sir, maybe there are some T inversion or Q wave maybe. না, তোমার প্রাইমারি ডায়াগনোসিস যে COPD, ওটার জন্য কোনো ফাইন্ডিং পাবো মানে Pulmonally sir, পাওয়া যাবে, তাই না? এক্সিস ডেভিয়েশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার্স তার আছে কিছু, তাই না? So why not it's a case of congestive cardiac failure due to ischemic heart disease? Sir, as the patient already gave me the history of chronic cough with production of sputum associated with breathlessness for a last 3 to 4 years, and which has been in the pattern of chronic bronchitis or like that. Does it exclude? One of the patients And annual findings like JVP raised, their dependent edema 1+, to liver enlarged tender, there are diagnosed congestive cardiac failure. sir, COPD patient can also have sodium and water retention leading to edema, and it can also associate it with heart failure and pulmonary hypertension. Heart failure due to? So due to fluid overload. Pulmonary edema, sir. COPD patient heart failure কেন ডেভেলপ করতে পারে সেটা বলো। So COPD patient sir, pulmonary hypertension, ওখান থেকে স্যার হচ্ছে লং টাইম পালমোনারি হাইপারটেনশন পারসিস্ট করলে স্যার ওখানে হচ্ছে প্রেসার বেড়ে যাবে, তখন হচ্ছে স্যার রাইট হার্ট ফেলিয়ার ডেভেলপ হবে। তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপ হবে। দ্যাট ইজ ফর পালমোনারির আলটিমেট ফেট হলো রাইট হার্ট ফেলিয়ার, আলটিমেটলি রাইট হার্ট ফেলিয়ার। রাইট হার্ট ফেলিয়ার, তাই না? But right heart failure is not included within the definition of pulmonary. But ultimately, right heart can be failed in the patient in long run. Yes, congestive cardiac failure আছে, but most likely this is due to but বলতে পারে সেটা আমাকে একটু establish করতে হবে by seeing other investigation. কি ইনভেস্টিগেশন করবো সেটা বলো। Sir, to establish my diagnosis, I would then do the lung function test, where there will be
lung function spirometry, there will be post bronchodilator APV1 FVC ratio less than 0.7%. It will less than 0.7%. less than 0.7. Less than 0.7. Or Ratio 70%. less than 0.7. 0.7 এর কম হলে পরে Post bronchodilator FEV1 FVC if less than 0.7, then it will be confirmed as some COPD. COPD. And we can also do other lung function tests. How we assess the severity of this COPD? I can see the post bronchodilator predictive FEV1, and FEV1. and we can categorize it in 4 category: mild, moderate, severe, very severe. If it is 80 to 50%, then it is mild. More than 80%, it is mild. 80 to 50%, it is moderate. Then 50 to 30% severe, less than 30% very severe. এগুলো তো মাথার মধ্যে একদম মানে কোনো কনফিউশন নাই। মানে হলো FEV1 এবং FVC এর রেশিও যদি 70% এর কম হয়, সরি 0.7 এর কম হয়, এই রেশিওটা তাহলে সিওপিডি। তার মানে হলো এখানে FVC তো বেড়ে যায় এই সমস্ত ডিজিজে, তাই না? FEV1 তো কমে। FEV1 is the parameter of the obstruction of the air obstruction এর প্যারামিটার। তার মানে এটা কম আছে। এই কতটুকু FEV1 টা কম তার উপর ভিত্তি করে এটা মেজারমেন্ট হলো পার্সেন্টেজ অফ দি প্রেডিক্টেড ভ্যালু। তার ওই প্রেডিক্টেড ভ্যালু কত সেটার উপর ভিত্তি করে তাকে মেনটেন করবো। যদি 80 to 50 বা 50 to 80, 30 to 50 and less than 50, less than 30, মানে এইভাবে গোল্ডের মতো পরিষ্কার, তাই না? গোল্ডের মতো পরিষ্কার, আবার গোল্ড বেশি হলে তো জায়গা দেখা হবে, ঠিক আছে? সো what do you think about this gentleman's severity of the disease? What do you think? We have, according to board guideline, if we consider the patient's condition, we have to also see the CAT score and MMRC grading, and also the last severity and severity attack in last previous year with along with hospitalization. Then acute exacerbation and C or D. Category C or D. Yes. মানে ক্যাটাগরি ভাবেই বলা যায়। তখন আমি তো অনেক প্যারামিটারই দেখি নাই, অনেক কিছুই দেখি নাই। সি অর ডি, তার মানে ইজ ভেরি অ্যাডভান্স ডিজিজ। আমরা যদি এইভাবে বলি যে তার ডিজিজটা খুব অ্যাডভান্সড, একদম শোনা যাচ্ছে না? হ্যাঁ, that is very advanced disease. How will you investigate? Further investigations আর কি করবা? আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আছি, এখান থেকে আমরা একটু এদিক সেদিক যাচ্ছি। Sir, I will do an ABG, arterial blood gas analysis. What do you expect in ABG? And there will be hypoxia, and hypercapnia and respiratory acidosis. Respiratory acidosis. একটু তুলে কিছু প্রশ্ন উঠে গেছে, আমার নেই। আমি কি বলবো স্যার, শুধু এই পেশেন্টের যদি সিওপিডির কমপ্লিকেশন অ্যাসেস করতে হয়, একটা দুইটা তো আপনি বললেনই, একটু রেসপিরেটরি ফেলিওর আর হচ্ছে পালমোনারি। আর কোনো এরকম হেভি স্মোকার, এত লং স্ট্যান্ডিং সিওপিডি, আর কোনো কমপ্লিকেশন এই পেশেন্টকে অ্যাসেস করার সময় আপনি বুঝছেন কিনা? I have searched for any complication like bronchiectasis, and since he's a elderly patient and a long-time smoker, bronchial carcinoma could be possible. পেশেন্টের সাথে কথা বলেন তো, নাম জিজ্ঞেস করেন আর বাড়িটা জিজ্ঞেস করেন। বাবা, আপনার নামটা একটু বলেন তো। আপনার নামটা বলেন। চাচা, আপনার গলা কি মনে হয়? হচ্ছে আপনার কথা।
What do you think about the hoarseness of voice? It could be, sir, prolonged to bronchial carcinoma, laryngeal hoarseness of voice due to laryngeal with a laryngeal nerve palsy also. Did you find anything in favor of this diagnosis? Bronchial carcinoma. The long-time smoker, heavy smoker, ill patient, and he has a long-time cough. Cough to obvious Although- cause of it. Although he did not give any history of any hemoptysis or weight loss, but এখানে এই প্রশ্নের উত্তরটা এরকম ভাবে হবে to this point it's very tough to comment on. Only seeing these hoarseness of voice, obviously আমি আর কোনো ফাইন্ডিং পাই নাই। এটা মুশকিল হয়েছে he has been suffering from bronchogenic carcinoma or not. Your eyes should be open to exclude the possibility by the different ways of investigations. You have to keep in mind that it could be, but to me, definitely a diagnosis বলে দেওয়া উচিত না যে স্যার it could be bronchogenic carcinoma. Bronchogenic carcinoma হয় সাধারণত এরকম COPD পেশেন্ট, স্মোকার থাকে, sometimes it may be associated with it. সেটা বলতে হলেও তোমাকে আরেকটু কনসাসলি আরেকটু সময় নিয়ে বলতে হবে, এটা বলা মুশকিল। তুমি বলতে পারবে যে হ্যাঁ yes I am considering that during the management of this patient I will be considering doing some other investigations after managing the patient properly. Well managed হওয়ার পরে কিন্তু মূল ইস্যুটা হলো আমাদের রেসপিরেটরি ফেইলিউর, মূল ইস্যুটা হলো অ্যাকিউট এক্সারবেশন, এগুলোকে আগে অ্যাড্রেস করতে হবে। আমি ম্যানেজমেন্ট আসতেছি সেটাই। আমি শেষ করে দিয়ে নেই ম্যানেজমেন্টের। How will you manage this patient? first I will manage the acute exacerbation of the and then I will manage these pulmonary or and আমি মানুষকে আরো কি manage this side exacerbations which nebulized form first will be my airway clearance and then airway clearance and then I will give the nebulized form bronchodilator. কি করবো, স্টেট কি কি নিবে সেটা বলবো। অ্যাকিউট এক্সারবেশন ট্রিট করার জন্য কি করবো? At first I will রেসপিরেটরি ফেইলিউর ম্যানেজ করার জন্য কি করবো সেগুলো বলো, এক এক করে বলো সব। sir, I will give a bronchodilator. Initially, I will start with nebulized short-acting beta 2 agonist. Then, after a few days, I will go for long-acting beta 2 agonist, and when the patient becomes stable, along with long-acting muscarinic antimuscarinic drug. Then, I will give antibiotic, a short course of antibiotic for not more than 5 to 7 days. Then I'll give patient some oral corticosteroid, which is also not more than 5 to 7 days. And after the patient condition improves, I will give him vaccination and give if the patient and also provide patient oxygen supply, and we will try to manage his saturation level with ventilator mask of 92 to 94%. Eventually must be by patient. If patient needs, if patient is oxygen level which is up to 92 to 94% maintain করার চেষ্টা করব। তাই সিওপিডি পেশেন্টের কোন অবস্থাতেই 92 94 যাওয়া যাবে না। 90%. তুমি একটা এরকম একটা পেশেন্ট আসতো তোমার কাছে, ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর, শ্বাসকষ্ট হচ্ছে খুব, তুমি তো ট্রিটমেন্টে বললো অক্সিজেন দিবা, অক্সিজেন দিলা, খুব হাই ফ্লো অক্সিজেন দিয়ে তুমি বাসায় চলে গেলা। রাত্রেবেলা তোমার ইন্টার্ন তোমাকে ফোন করলো
যে আপনার রোগীটা হঠাৎ করে খুব কেমন ডিসওরিয়েন্টেড হয়ে গেছে, ড্রাউজি হয়ে গেছে, আনকনসিয়াস হয়ে গেছে, ইমিডিয়েটলি তখন তুমি কি চিন্তা করবে এই রোগীর মানে Sir, in case of COPD patient, we will provide if সেটাই স্যার কি হবে? patient-এর যে hypoxic drive ছিল drive-টা স্যার লস করে দিন কি হবে? মানে হাইপারক্যাপনিয়া আরো বেড়ে গেছে, হাইপারক্যাপনিয়াটা আরো বেড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড রেসপিরেটরি ফেলিয়ারটা আরো প্রফাউন্ড হয়ে গিয়েছে। এটা হবে হলো তোমার উত্তর। এই জন্য অক্সিজেনটা একটু লো ফ্লো অক্সিজেন, এই পেশেন্টের যতই হাইপক্সিক থাকুক, যতই তার পার্সেন্টে, আজকাল তো আমরা কি বলে পালস অক্সিমিটার লাগাইলে 60%, 70% দেখে আমাদের মাথা অজ্ঞান হয়ে যায়, তাই না? কোনো কিছু করার দরকার নাই, থাকুক একটু কমই থাকুক, অক্সিজেন স্যাচুরেশন একটু কমই থাকুক। পেশেন্ট ডিসওরিয়েন্টেশন হচ্ছে পেশেন্ট ডিউ টু হাইপারক্যাপনিয়া, এই জন্যই একটু থাকুক লো ফ্লো অক্সিজেন, 2 লিটারের বেশি তো নাই, 1 to 2 লিটার্স এর মধ্যে অক্সিজেনের ফ্লোটা রাখতে হবে, বা না দিলেও ভালো, তুমি তো দিয়ে ফেলো আর কি। যাই হোক, তাহলে আর কি মানে ম্যানেজমেন্ট আর কিছু নাই তোমার? ঠিক আছে। ছিল সেটা ম্যানেজমেন্ট গ্রুপ আছে যে রেসপিরেটরি ফেলিয়ার উপরে এটা কিছু হতে পারে, যেমন ধরো, অক্সিজেন ছিল 137 টন আর কার্বন ডাইঅক্সাইড ছিল 72 টন। আমরা তো পেশেন্টের যে অক্সিজেনকে ম্যানেজ করতেছিলাম মাথায় ছিল আমরা করি আর কি দিতে পারে মাইক 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 যেমন হচ্ছে বাইপ্যাপ, এই পেশেন্টের জন্য বাইপ্যাপ আমরা সিটাপ দিতে পারি। দেওয়ার পরেও যদি পেশেন্টের এটা না হবে অ্যাসিডোসিস ক্ষেত্রে আমরা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন, এই পেশেন্টের জন্য হয়তো একটা নন ইনভেসিভ ভেন্টিলেশনটা আইডিয়াল ছিল স্যার। পেশেন্ট পরে যদি লাগে তাহলে বলে দেবেন। মানে হলো ভেন্টিলেটরি ফেলিওর, টাইপ 2 ফেলিওর মানে কি ভেন্টিলেটরি ফেলিওর, তাহলে নন ইনভেসিভ ভেন্টিলেশনটা করতে পারলে সবচেয়ে ভালো হয়, বাট আমরা তো পারি না, অনেক ক্ষেত্রে এটা করতে পারি না, তাই না? ইয়েস, তাহলে তোমার ম্যানেজমেন্ট কিন্তু তুমি ভালো বলো নাই, আমি আবার ম্যানেজমেন্টে আসলাম। তুমি অ্যান্টিবায়োটিক দাও না এই রোগীটাকে, বলছো কি অ্যান্টিবায়োটিক ছিল, আমি শুনতে চাই তো। খালি অ্যান্টিবায়োটিক হেডলাইন বললে তো হবে না, হেডলাইন বললে হবে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তুমি এক্সরে টেস্ট করছো কিন্তু এক্সরে ফাইন্ডিং কি হবে সেটা বলো নাই, আমি একটু ধরে রাখছি তো। এক্সরে তে তোমার নিউমোনিয়া থাকতে পারে এই সমস্ত পেশেন্টের, এক্সরে তে তোমার এই সমস্ত পেশেন্টের তোমার হলো এমফাইসেমাটা গুলো থাকতে পারে, তাই না? এক্সরে তে তোমার ব্রঙ্কোস্টাটিক চেঞ্জেস থাকতে পারে, তুমি বলছো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, তাহলে এক্সরে তোমার ওরকম কোনো শ্যাডোজ কিছু থাকতে পারে, সেই কথাগুলো তোমাকে অবশ্যই বলতে হবে। ইয়েস, তারপর ম্যানেজমেন্ট অফ ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে স্যার মানে এই পেশেন্টকে আমরা যদি হসপিটালাইজ করি, লো ফ্লো অক্সিজেন দিই, না, এটা কত বলছেন বাদ দিয়ে, ওই 4 বাদ দিয়ে আবার বলো, স্টপ করতে বলো, ওনাদের মিউট করতে বলো, আনমিউট হয়ে গেছে। না, এটাতে ওই ইয়ে নাই ক্যাশব্যাক, না ক্যাশব্যাক এখন আচ্ছা ঠিক হয়ে গেছে, তো অটো হয়ে যায় একদম মাঝে মাঝে। মাঝে মাঝে অটো হয়ে যায়। তাহলে আমরা বলতেছিলাম যে এই ম্যানেজমেন্ট তোমার হলো হসপিটালাইজেশন, অক্সিজেন লো ফ্লো, এবং তোমার হলো যদি আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন করতে পারি না, তাহলে আমরা এই পেশেন্টকে অক্সিজেন কম দিয়ে রাখবো, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে একই অ্যান্টিবায়োটিক দেবো, রেসপিরেটরি একটু ভালো কাজ করে এরকম অ্যান্টিবায়োটিক দিতে হবে। অনেকেই নাম শুনতে চাইতে পারে, সিফ্লক্সাসিনটা অথবা ক্লারিক্সোমাইসিন, এগুলো প্রিফার্ড, এই কথাটা মাথায় রাখবা। বা যদি পেশেন্ট খুব বেশি খারাপ থাকে, যদি তোমার হলো আমার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকে, সামটাইমস 2 অ্যান্টিবায়োটিক্সও লাগতে পারে, 2টা অ্যান্টিবায়োটিকের কম্বিনেশনও লাগতে পারে, ঠিক আছে না? এবং ব্রঙ্কোডাইলেটর, নেবুলাইজড ফর্মে ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড, না এগুলো দেওয়ার পরে পেশেন্ট যদি স্টেবল করে, আফটার 5-7 উইকস রোগীটা স্টেবল হলো, দেন ম্যানেজমেন্ট অফ স্টেবল সিওপিডি, সেই স্টেবল সিওপিডি ম্যানেজমেন্টটা কি হবে, এটা ধরে নিলাম এটা সিওপিডি।
After the patient has become stable, we will give the patient a long-acting beta-2 agonist along with long-acting muscarinic and muscarinic antagonist. And after the initial 5 to 7 days of antibiotic and steroid course, we will provide the patient the vaccine which is a pneumococcal vaccine. আমি বলছিলাম ও যখন হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন বলতেছিল তখন বলছে যে তাকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল আজকাল যুক্ত হয়েছে ইমিউনাইজেশন হিস্ট্রিতে কোভিড ভ্যাকসিন, খুব ভালো কথা। কিন্তু এই পেশেন্ট একটা সিওপিডির পেশেন্ট, আর 2-3 বার হসপিটাল ভর্তি হয়েছে। এখানে বলতে হবে যে হি ডিড নট গেট এনি ইমিউনাইজেশন অর ভ্যাকসিনেশন এগেইনস্ট ইনফ্লুয়েঞ্জা এন্ড নিউমোকক্কাল ভ্যাকসিন। এবং এই পেশেন্টের এটা হয় নাই। ক্ষেত্রে মনে হয় প্রথমে পালমোনারি রিহ্যাবিলিটেশন ওনার জন্য এটা করতেছি হচ্ছে। বলুন। আমার কথা বুঝতে পারছো? ওইখানে এটা বলা উচিত ছিল যে তোমার এ কখনো ইমিউনাইজেশন এগেইনস্ট ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়ার এগেইনস্ট কোনো এখন তুমি বলবে যে আমি ভ্যাকসিন দিব, ঠিক আছে? Now I will give him influenza vaccine and pneumococcal vaccine and কি কি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবার অনেকেই জিজ্ঞেস করে ফেলতে পারে, বুঝছো তো? এটা অ্যাডাল্ট ইমিউনাইজেশনের ব্যাপারে আমাদের একটু দুর্বলতা আছে, তখন আমার দুর্বলতাটা তোমার কাছ থেকে আমি ঢালাই করে নিতে চাইতে পারি আর কি। হ্যাঁ, ওটা কতদিন পর দিবা? once annually. Once a year, yes. আর নিউমোকক্কাল কি কি ভ্যাকসিন পাওয়া যায় আমাদের দেশে? স্যার এখন পলিস্যাকারাইড ভ্যাকসিন আর হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন দুটোই পাওয়া যাচ্ছে। যেটা হচ্ছে ফেব্রুয়ারি 13 যেটা পলিস্যাকারাইড ভ্যাকসিন সেটা 13 কি পলিস্যাকারাইড না তো, 23টা পলিস্যাকারাইড। কনজুগেট ভ্যাকসিনটা আমরা ফার্স্টে যদি পেশেন্ট এর আগে কখনো না দিয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ফার্স্ট টাইম ভ্যাকসিনটা দিব এবং তার 2 মাস পর আমরা হচ্ছে নিউমো যেটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন নিউমোভ্যাক্স ওটা 23 সেটা দিব এবং এরপরে 5 ইয়ারলি রেগুলারলি এটা চলতে থাকবে, বাট 13 যেটা ওটা আর না। ইয়েস, আমরা তো অনেক ডিসকাশন করলাম। আর কি যে আপনার যেটা বললো তোমাকে যে ম্যাডাম যেটা বললেন পালমোনারি রিহ্যাব যেটা পালমোনারি রিহ্যাব ওটা পেশেন্টের সেলফ এডুকেশন, পেশেন্টের কাউন্সেলিং, এডুকেশন, self management of the acute exacerbation and exercise advisory. পালমোনারি রিহ্যাবিলিটেশন থেরাপি বলতে তুমি কি বুঝো সংক্ষেপে একটু বলো দেখি আমাকে। স্যার পালমোনারি রিহ্যাব বলতে স্যার পেশেন্টের আমরা পেশেন্টের ডিজিজ সম্পর্কে কাউন্সেলিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা ট্রিটমেন্ট উনি হচ্ছে অপশনটা কি পাবেন প্লাস হচ্ছে ওনার হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজটা ওনার লাং ফাংশন কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য যা যা লাগবে স্যার লাং ফাংশন এবং হচ্ছে তার হচ্ছে কোয়ালিটি অফ লাইফ এনশিওর করার জন্য ওনাকে আমরা হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ওনার স্মোকিং সিগনেশন, ভ্যাকসিনেশন, তারপর হচ্ছে ওনার ড্রাগ ইনহেলার টেকনিক এগুলি। বাসায় আর কোনো ম্যানেজমেন্ট লং টার্ম অক্সিজেন থেরাপি আমরা দিয়ে থাকি পেশেন্টের ক্ষেত্রে যদি পেশেন্টের What is the benefit of home oxygen therapy? the domiciliary oxygen for long time, more than 15 hours per day, it can improve the patient's lung function capacity and reduce the exacerbation and hospitalization. It can also improve the survival of the patient. তাই না? আর কিছু না স্যার মোটামুটি প্রশ্ন আছে কি ওদের? আপনারা হাত তুলছে কে কে তুমি একটু দেখো তো। স্যার একজনেরই একটা কোশ্চেন ছিল এটা হিস্ট্রি টেকিং এর ব্যাপারে স্যার, যে হিস্ট্রিতে স্যার যখন আমরা ডিডি গুলো এক্সক্লুড করব প্রত্যেকটা সিমটম অ্যানালাইসিসের সাথেই সেটা করে আসবো কিনা, নাকি আগে হিস্ট্রিটা নিয়ে একদম লাস্টে গিয়ে আমরা ডিডি গুলো এক্সক্লুড করব? যেমন স্যার বোধহয় উনি বোঝাতে চাচ্ছে যে যখন আমি কাফ অ্যান্ড স্পুটাম বললাম রোগীর তখনই আমি এটা কি ব্রঙ্কিয়াইটিস এর কিনা বা নিউমোনিয়ার কিনা বা সাথে করে ফেলবো। তবে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু গেল যেটা হলো, আচ্ছা পরে বলতেছি আমার ফোন এটা করতে একটা জন। হ্যাঁ তোমরা কোথায় এখন?
এখন আপনাদের জন্য ডিসকাশন সেশন ওপেন। কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চান অথবা কোয়ারি করতে চান, হ্যান্ড রেজ অপশনে গিয়ে ডাইরেক্ট স্যারের সাথে কথা বলতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। এনি কোয়ারি অর কোয়েশ্চেন? ওরা হ্যান্ড রেজ করছে কে কে তুমি আনমিউট করে কথা বলো, একজন একজন করে বলো। তুমি হ্যান্ড রেজ দেখতে পাচ্ছ না? হ্যাঁ, পাখি হ্যান্ড রেজ এখনো আসে নাই স্যার কোনো। ওই যে আছে। ও, এখানে দেখা যাচ্ছে। এখানে কে? ডক্টর মাইসারা, unmute yourself and talk. ল্যাপটপটা আমাকে মনে হয় কোহোস্ট করে নাই। কোহোস্ট করতে বলো তো, এই জন্য আমার এখানে চ্যাটটা আসতেছে না। কোহোস্ট করতে বলো আমাকে। ডক্টর কি নাম যেন বললাম? ডক্টর মাইসারা মারদিয়া। আপনি আনমিউট করেন এবং কথা বলেন। আপনি কি আনমিউট করতে পারছেন না? না না, আমাকে দিয়ে আসছো? নাই বলে মানে কেউ কথা, তোমরা যে কেউ কথা বলতে চাইলে বলো। একজন পূজা, একজন হাত তুললো কি আলিমাল রাজি। ডক্টর বলেন। স্যার, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা বেডসাইড ইউরিন এবং করা অবশ্যই অবশ্যই অবশ্যই। আসলে ডিমার পেশেন্ট, তোমার ডিসকাশনটা এমন ভাবে যায় যে কোনো একটা জিনিস মিস হয়ে গেল, যেমন ডিপেন্ডেন্ট এডিমা আছে, তার একটু অ্যাবডোমিনাল ডিসটেনশন ছিল, অবশ্যই বেড সাইড ইউরিন এক্সামিনেশন করার প্রয়োজন আছে। এটা অবশ্যই দরকার আছে। আর যেহেতু স্যার পেশেন্ট ক্রনিক করোনারি সিনড্রোম স্যার, সেক্ষেত্রে আমরা পেরিফেরাল পালস গুলোর ব্যাপারে কোনো কমেন্ট কি দরকার ছিল? যেহেতু সিমটম নাই, অল পেরিফেরাল পালসেস একদম লাইন দিয়ে দেখে ফেলতে হবে এমন মনে হয় না। তবে যখন লং কেস হবে কোনো কিছুই মিস করা উচিত না। যখন তুমি পালস দেখবে না, আদার পেরিফেরাল পালসেস শুড বি সিন। তার কারণ আমি শুরুতেই বলেছি, একদম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিস তোমাকে এক্সামিন করতে হবে। যদি পেরিফেরাল পালসেস শুধু পালস, আমি রেডিয়াল পালস দেখে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু ইউ মে মিস সামথিং ইন ডিপেন্ডিং অন দি ডিফারেন্ট সিচুয়েশন। এই পেশেন্ট হয়তো কিছু নাই, কিন্তু কোনো কোনো সময় দেখবেন যে তোমাদের অনেক কিছুই মিস হয়ে যাচ্ছে। ফান্ডোস্কোপিক ফান্ডোস্কোপিক এক্সামিনেশন মানে ইউ হ্যাভ টু সি কোনো কিছুই ভালো করে যাবে না। শিওর, আই ডু এগ্রি উইথ ইউ। আর কেউ কিছু বলতে চাও? স্যার, থ্যাংক ইউ ভাইয়া। I hope you have got your answer. একজন আপনাদের স্টুডেন্টদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা মোবাইলের নাম দিয়ে জয়েন করবেন না প্লিজ। আপনার ফুল নেম দিয়ে অফিসিয়ালি জয়েন করবেন। ডিকে ডিএস এগুলো তো মানে রাখা মুশকিল হয়ে যায়। স্যার, হোয়াটস দ্য টার্গেট অফ SpO2 ইন কেস অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর? SpO2 মানে হলো অক্সিজেন স্যাচুরেশনটা মানে হলো জাস্ট 88, নট মোর দেন 88 পর্যন্ত 88%, SpO2 88%। এটাতে নিয়ে আসতে পারে আমার মনে হয় সাফিসিয়েন্ট। এর চেয়ে বেশি বাড়লে পরে ঝামেলা হবে, তোমার ভালো চেয়ে খারাপ হবে বেশি। এমনিতেই তো একটু হাইপক্সিক থাকুক, অসুবিধা নাই। 88 ইজ দ্য সাফিসিয়েন্ট একটা টার্গেট লেভেল। Any more query or question? সবাই সব বুঝে ফেলছে মনে হচ্ছে স্যার আজকে। না, কেসটা তো সহজ কেস, একটা এমবিবিএস লেভেলের কেস, কিন্তু এখানে আরো অনেক কতগুলো বিষয় আছে, তাই না? যদি তুমি ডেসক্রিপশন দিতে চাও, মানে আমি উর্মির ডেসক্রিপশনে মে বি স্যাটিসফাইড, মে নট বি স্যাটিসফাইড। এখন হলো ব্রেথলেসনেস বলতে গেলে, যখন এটা সিওপিডি ব্রেথলেসনেস, তখন যদি তুমি মডিফাইড এমআরসি গ্রেডিংটা বলো, মানে মেনশন করো, তখন তোমার এই কথাটা শুনে আমি মনে করবো যে ইউ নো দি থিংস। আর তুমি যদি না বলো, তুমি বললা যে ইনিশিয়ালি একটু বেশি এক্সারশনে হইতো, পরবর্তীতে আননেসেসারি করে দিচ্ছে। তার চেয়ে তুমি বলো যে এটা গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছে ওভার দি ইয়ার্স,
এবং সাবসিকুয়েন্টলি এখন তো অ্যাট রেস্টও হচ্ছে, তাই না? এবং মানে হলো ইনিশিয়ালি এই ছিল, পরবর্তীতে এটা ভেরি সিভিয়ার হয়ে গেছে, তাই না? এবং তুমি যদি বলো যে এটা এখন এমআরসি, মডিফাইড এমআরসি গ্রেড এত, আমি বুঝতে পারলাম যে তুমি একটু ভালো করে বললা। আর ওদিক আরো কথা বলেছো যে ফ্রদি ডিসচার্জ, ইউরিনারি ফ্রদি ডিসচার্জ বলে তো কিছু নাই, মানে ফ্রদি ইউরিন তুমি হয়তো বলতে চেয়েছো ফ্রদি ইউরিন। ফ্রদি ইউরিনটা কি খুব ইম্পর্টেন্ট। তুমি ইউরিনে অ্যালুমিন দেখলে না, হিস্ট্রিতে ফ্রদি ইউরিন নিয়ে টানাটানি করলাম। না না, ফ্রদি ইউরিন বলছো তুমি বলছো Examination, general examinations are part of website. অ্যাবসেন্ট বলেছো। আচ্ছা বলছো, আমি খেয়াল করিনি, তাহলে হতে পারে এরকম, হতে পারে। তবে অনেক সময় এই মনে করো এরকম একটা সিচুয়েশন হয়, অনেকদিন পরীক্ষা নিচ্ছি তো, মানে স্টুডেন্ট বলছে, আমি হয়তো শুনি নাই, কো এক্সামিনার শুনছে, তোমার কো এক্সামিনার যদি সাপোর্টিভ হয় তাহলে তোমার জন্য খুব সুবিধা। কো এক্সামিনার হয় কি, মানে খুব কনসেন্ট্রেশন দিয়ে না শুনলে পরে, আর এটা অনলাইনে তো মানে আমি তোমাদের দিকে কনসেন্ট্রেশন দিচ্ছি, ক্যামেরা আবার কিভাবে তাকাচ্ছে আমার দিকে, এগুলি হয়তো আমি এটা মিস করেছি। উনি একই বলেছে যে বেডসাইড ইউরিন এক্সামিনেশন করেছে, কিন্তু এর আগে একজনের প্রশ্ন করছে বেডসাইড ইউরিন করা কি খুব জরুরি ছিল কিনা, ও তাহলে বললো কেন, সেটা একটা প্রশ্ন। এটা আমাদের ধরতে হবে। আর একটু হলো ব্যারেল চেস্ট বলছেন, ডাজ ইট রিয়েলি ব্যারেল চেস্ট? এটা কিন্তু ব্যারেল চেস্ট না, এটা যেমন ধরো ক্রনিক ব্রঙ্কাইটিস আর এমফাইসেমা, এই দুইটাই তো মেইনলি সিওপিডি, আরো আছে যেগুলো ক্রনিক অবস্ট্রাকটিভ মাঝে হয়, সেটা একটা হতে পারে। তাহলে এই দুইটাই যদি হয় তাহলে দেয়ার আর সাম কেসেস, তোমার কেসেস যেখানে শুধুমাত্র ক্রনিক ব্রঙ্কাইটিস হবে। আমি একবার তোমাকে জিজ্ঞেস করেছিলাম, there are very few cases যেখানে শুধুমাত্র এমফাইসেমা হবে, মোস্টলি it is Dr. Nazrul, please mute your mic. Dr. Nazrul ID. ওরা স্বয়ংক্রিয় ভাবে মনে হয় আনমিউট হয়ে যেতে ইচ্ছা মতো। আসলে এটা যেটা শুরুতে কিন্তু ম্যাডাম বলে দিচ্ছিলেন, আমিও বলি সবসময় যে জুমে ক্লাসে একটা এটিকেট আছে, এই এটিকেটটা ফলো করতে হবে। হ্যাঁ, অনেকেই হয়তো ব্যস্ততা থাকে, তুমি হয়তো তোমার ওয়ার্কিং প্লেসে আছো, একটু কথা বলতে হয়, বাট বি কেয়ারফুল অ্যাবাউট ইউর মাইক, এটা অবশ্যই মানুষ রাখতে হবে। কারণ তুমি মাইকটা মিউট করে দিয়ে তুমি অন্য জায়গায় অন্য কাজ হচ্ছে তারপর আবার মাইকে বলতে পারো, এটা বসা যায়, কোনো অসুবিধা নেই, এই অপশনটুকু এখানে আছে। তো আমি যেটা উর্মির সঙ্গে বলতেছিলাম, তো কোন জায়গায় জেনেছিলাম আমরা, এমফাইসেমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস, এটা একটা স্পেকট্রাম ডিজিজ। At one end, this is chronic bronchitis, and another end is emphysema. মানে একটা ব্রড স্পেকট্রাম, একটা স্পেকট্রাম, তাই না? স্পেকট্রাম একটা ছবি এসে করে দেখেছিলাম, ওই ছবিটা আমি তো আঁকাতে পারলে ভালো হইতো, আছে নাকি পেজ বা ইয়ে পেন্সিল বোর্ড এখন নাই, এই যে আছে, এই যে এখানে এই যে স্পেকট্রাম, এরকম একটা ছবি আছে, তাই না? এটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস আর হলো এমফাইসেমা। এটা স্টার্ট হয়েছে অ্যাজ ক্রনিক ব্রঙ্কাইটিস, প্রগ্রেস করতে করতে পরে এটা এমফাইসেমা ডেভেলপ করে, এটা এমফাইসেমা নিয়ে আসছে, এটা পরে আস্তে আস্তে ক্রনিক ব্রঙ্কাইটিসের দিকে। অর্থাৎ একটা পেশেন্টের মধ্যে দুটোই ফিচার। অনেক সময় স্যাররা এরকমও জিজ্ঞেস করে, what is the predominant pathology here? খুবই ভালোই বলতেছিল
বলছিল যে এইটা স্টার্টেড অ্যাজ ক্রনিক ব্রঙ্কাইটিস ফিচার 2 বছর 3 বছর 4 বছর থেকে তার শ্বাসকষ্ট তার হলো স্মোকিং এর হিস্ট্রি আছে বাট সাবসিকুয়েন্টলি এখন এট প্রেজেন্ট আমি তার আপার বর্ডার অফ লিভার ডাউনেস দিতে পারছি আমি তার রেসপিরেটরি মুভমেন্টটা একটু কম পাচ্ছি ডায়ামিটার প্রায় অ্যাপ্রোচেস টু ট্রান্সভার্স ডায়ামিটার কিন্তু হয় নাই কিন্তু মাপো নাই একটু ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার মাপতে হবে প্রায় অ্যাপ্রোচ করতেছে সো it approaches towards emphysema but predominantly deletion হলো chronic bronchitis আবার অনেক সময় দেখবা এই কিছু পেশেন্টের একদম শুরুই হয় হলো খালি শ্বাসকষ্ট দিয়েই হয় এটা একটা ক্লিনিক্যাল ডেসক্রিপশন আছে একটা কারণ আছে একটা বলে পিঙ্ক পাফার ব্লু এটা ওল্ড ডেসক্রিপশন এখনকার নতুন লিটারেচারে আমরা এই ডেসক্রিপশনটা পাই না বাট আমরা তো এখনো ওল্ড এক্সামিনাররা এখনো ওল্ড আমি হয়তো জিজ্ঞাসা করি না তোমাদের যে কোনো স্যার হয়তো জিজ্ঞেস করতে পারে যে এই দুটার মধ্যে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে ওল্ড একজন এক্সামিনার আমার মতো বলতে পারে তাই না যে পিঙ্ক পারপাস ব্লু ব্লটার মানে হলো মোস্টলি ক্রনিক ব্রঙ্কাইটিস পিঙ্ক পারপাস হলো মোস্টলি এমএসএ অর্থাৎ হলো এই পিঙ্ক থাকে সাইনোসিস ফাইন cyanosis is a very late feature in emphysema. On the other hand, cyanosis is a very early feature in chronic bronchitis. এই কথাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে আর ওদের থেকে তো কোনো প্রশ্ন পাচ্ছি না Dr. Shoma, please unmute yourself and talk. Assalamualaikum, sir. Sir, thank you, President, for your excellent presentation. Thank you, sir. Sir, আমার একটা কোশ্চেন ছিল যে প্রেগনা 13 যখন আমরা দিব এই পরবর্তীতে স্যার আমরা কি কোথাও লেখা আছে স্যার যদি ক্রনিক না থাকে 8 সপ্তাহ ওয়েট করে আমরা মানে পলিস্যাকারাইড ভ্যাকসিনটা দিতে পারি আর কোথাও স্যার দেখছি স্যার 1 বছর পরে স্যার নরমালি কোনটা আসলে মানে ব্যবহার করা হয় এটা স্যার Pneumococcal vaccine সম্পর্কে কোশ্চেন করছে স্যার pneumococcal vaccine এটা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্যানেলের যে রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশনটা হলো তোমার যে নিউমোকক্কাসের জন্য স্পেকট্রামটা বাড়ানোর জন্য দেখবা যে ভ্যাকসিনের গায়ে নাম্বার দেওয়া থাকে হলো 13 ভ্যালেন্ট আর হলো 23 ভ্যালেন্ট 13 ভ্যালেন্টটা হলো কনজুগেট ভ্যাকসিন কনজুগেট ভ্যাকসিনটা হলো তোমার ওয়ান্স ইন এ লাইফ টাইম বাট এটা আগে দিতে হবে এটা তুমি কোন অবস্থাতেই পরে দিতে পারবে না পলিস্যাকারাইডের পরে দিতে পারবে না দিলে পরে একটু ঝামেলা আছে কি ঝামেলা তোমরা দেখে নিও অ্যাক্টিভিটিটা ভালো হয় না অনেক ঝামেলা তাহলে এটা আগে দিয়ে মিনিমাম দূরত্বটা হবে হলো মিনিমাম টাইম ডিউরেশন গ্যাপ হবে হলো 8 উইকস মিনিমাম এরপরও দিতে পারো কোনো অসুবিধা নাই বাট মিনিমাম শুড বি 8 উইকস আমি কোথাও 1 বছর লেখা আছে আসলে 1 বছর না মিনিমাম ডিফারেন্সটা হলো 8 উইকস এটা মাথায় রাখতে হবে এটা একবার দেওয়ার পরে হ্যাঁ বলো এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম 13টা হলো ওয়ান্স ইন এ লাইফ টাইম যে 13টার এগেইনস্টে তোমার অ্যান্টিবডি তৈরি হয় দোজ অ্যান্টিবডিজ গুলো একদম লাইফ লং পারসিস্ট করে এই জন্য জীবনে একবার আর পলিস্যাকারাইড যেটা দেওয়া হয় প্রতি 5 বছর পর দেওয়া হয় বিকজ ওই পলিস্যাকারাইড অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় এটা গ্র্যাজুয়ালি ওয়েনিং অফ হয়ে যায় ক্লিয়ার অফ হয়ে যায় এই জন্য প্রতি 5 বছর পর একটা করে দেওয়া ক্লিয়ার আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন না স্যার এখন আপাতত নাই আর কোনো কোশ্চেন না থাকলে স্যার আমরা স্যার বলো স্যার মানে ক্লিনিক্যালি প্রভিশনাল ডায়াগনোসিস এটা রেসপিরেটরি ফেইলিউর মানে কিভাবে বলবো যদি ওয়ার্ম পেরিফেরি না থাকে বাউন্ডিং পালস না থাকে ফ্ল্যাপিং টিউব না থাকে আমি তোমার সঙ্গে একমত যে রেসপিরেটরি ফেইলিউর বলাটা খুব টাফ ক্লিনিক্যালি তাই না যেটা আমার হাইপোক্সিমিয়া এবং হাইপারক্যাপনিয়া ইজ এ ডিফাইনিং ফ্যাক্টর ফর ডায়াগনোসিস বাট দেয়ার আর সাম আদার ফিচার্স যেগুলো দিয়ে তুমি বলতে পারো যেমন সিরোসিস অফ লিভার ইজ এ হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস
but clinically we can commit cirrhosis. Similarly, এখানেও উর্মি যে প্রেজেন্টেশনটা করেছে তার প্রেজেন্টেশনের মধ্যে শুধুমাত্র হয়তো ফুল বাউন্ডিং পালস বলে নাই, ওয়ার্ম এক্সট্রিমিটিস একটু বলো নাই, কারণ এক্সট্রিমিটিস তো পালস বলেছেন স্যার, আর হচ্ছে ট্যাপিং টিউমার। ট্যাপিং টিউমার ওয়ান দেয়ার, ফুল বাউন্ডিং পালস হয়তো পায় নাই বা পেয়েছে মিস করেছে, এটা হইতে পারে এরকম। বাট তুমি ক্লিনিক্যালি ক্যান কমিট দি ডায়াগনোসিস অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর। কথা বোঝা গেল? আমার কতটা আমার পয়েন্টটা পাইছো কিনা? জি স্যার। By definition, hypoxemia and hypercapnia. আমি তো দেখি নাই ক্লিনিক্যালি, কিছুই দেখি নাই। আমি ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ঠিক না কথা? ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার পরে আমি বলতে পারবো যে তার পেশেন্ট তো করপালমনিতে ছিল না, তো ডায়াবেটিক্স তো দিতে হবে, তাই না? শিওর। আর কোনো প্রশ্ন? দেখতেছি না স্যার। তোমার- আইপ্যাড, মিস্টার আইপ্যাড ওপেন প্লিজ, নাম দিয়ে জয়েন করবেন। নেক্সট টাইমে যদি নাম দিয়ে জয়েন না করেন কথা বলার সুযোগ দিব না। মিস্টার আইপ্যাড না মিস আইপ্যাড বলতে পারছি না, বলেন, কোশ্চেন করেন। যে আপু বা ভাইয়া হাত তুলছেন আনমিউট করেন, কথা বলেন। উনি তখন হাত নামাই ফেলছে। নো প্রবলেম, কথা বলেন, কোনো অসুবিধা নাই। আনমিউট করে কোশ্চেন করেন। স্যার পেশেন্টকে ছেড়ে দিব আমরা? হ্যাঁ, হ্যাঁ উনি যেতে চাচ্ছে। আপনার পেশেন্টকে ছেড়ে দিলাম। উনি আর এখন কোশ্চেন করবেন না স্যার। স্যার ক্যান ইউ প্লিজ গিভ আ ব্রিফ, কি বললো স্যার? এক মিনিট, অনেক কোশ্চেন। ক্যান ইউ প্লিজ give a brief description on pulmonary rehabilitation, role of oral steroid as well as antibiotics in chronic stable COPD? মানে এগুলো তো আসলে অনেক কথা আছে, আমি একটা করে যদি আসি, যেটা উর্মি বলেছে, উর্মিতে সব ম্যানেজমেন্ট করে ফেলছে। পালমোনারি রিহ্যাবিলিটেশন, এই যে আমরা যে তাকে হোম অক্সিজেন থেরাপি দিচ্ছি, দিস ইজ ওয়ান অফ দি পার্ট অফ পালমোনারি রিহ্যাবিলিটেশন। আমরা নিতে পারি না, এবং তার যে এক্সারসাইজ ক্যাপাসিটিটা কিন্তু রিডিউস হয়ে যায়, এবং এই এক্সারসাইজ ক্যাপাসিটিটাকে ইমপ্রুভ করাতে হবে। কিভাবে? প্রতিদিন গ্রেডেড এক্সারসাইজ করতে হবে। গ্রেডেড এক্সারসাইজ, যে আজকে এতটুকু করলো, 3 দিন এইভাবে চলবে, আবার 3 দিন পরে একটু বাড়াইতে হবে। এই গ্রেড মানে grade wise, slowly increasing the level of exercise according to the tolerance of the patient. এবং pulmonary exercise যেটা বলা হয় pulmonary lung breathing exercise যেটা বলা হয় breathing exercise টা করাতে হবে। এটাও একটা ওই যে স্পাইরো কি একটা পাওয়া যায় না, কিছু বলে নামটা কি? স্পাইরোমিটার বলে এটা নাকি? না না স্যার, ওটা হচ্ছে পিক ফ্লো মিটার, ইয়ের যেটা। হ্যাঁ হ্যাঁ, সেই বল রেসপোমিটার বলে। এটা দিয়েও রেগুলার যে হলো তোমার এক্সারসাইজ করতে থাকবে, তার লাং ভলিউম আসলে খুব একটা ইনক্রিজ করে লাভ নাই, বিকজ এর তো ফোর্থ ভাইটাল ক্যাপাসিটি কিন্তু ঠিক থাকে। মূল প্রবলেম হলো অবস্ট্রাকশন। এই অবস্ট্রাকশনটাকে রিলিভ করতে হবে। অবস্ট্রাকশনটা এখানে যদিও টু সাম এক্সটেন্ট তোমার হলো ইয়ে হবে না, কি বলে যে কনস্ট্রিক্টেড থাকবে, রিল্যাক্সেশন হবে না, ডাইরেটেশন হবে না, বাট টু সাম এক্সটেন্ট দেয়ার উইল বি সাম ডাইরেটেশন। এই জন্য আমরা ব্রঙ্কো ডাইরেটেশন দিয়ে থাকি। আর স্টেরয়েডের ব্যাপারটা হচ্ছে অ্যাকিউট কেসে আমরা অ্যাকিউট শর্ট কোর্স ওরাল স্টেরয়েড দিব, বাট there are some patients chronic steroid আমাদের লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা হয়তো chronic inhale steroid আমরা ইউজ করতে পারি, but systemic steroid should be avoided as far as possible. Chronic systemic use of steroid should be avoided as far as possible. And antibiotic, every episode should be treated with antibiotic. But তারপরেও ইদানিং একটা স্টাডি পাবলিশ হয়েছে যে বলেন নেবুলাইজড ফর্মে যদি
তোমার কি দেওয়া হয় জানি ওটা ভ্যানকুলাইসিন টোট্রোব্রামাইসিন নেবুলাইজ ফর্মে দেওয়া হয় এবং এটা রিপিটেডলি মাঝে মাঝে এবং গ্যাপ দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে তোমার হলো অ্যাকিউট এক্সারসারবেশন গুলো কম হয় এবং সার্ভাইভালটা ইমপ্রুভ করে। আবার অনেকে দেখবা যে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেয়, এটা নিয়েও কিছু স্টাডি আছে যে কিছুদিন একটা অ্যান্টিবায়োটিক দিল শর্ট কোর্স 3 to 5 ডে, আবার একটু গ্যাপ দিল, আবার 3 to 5 ডেজ এর একটা অ্যান্টিবায়োটিক দিল, এরকম ভাবে যদি চলে তাহলে অ্যাকিউট এক্সারসারবেশন এরকম কিছু রোল আছে দেওয়ার মতো। তো আমার একটু কিছু বলতে চাচ্ছেন না স্যার, কোয়েশ্চেন ডিএম স্যার, হাউ ক্যান ইউ ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট asthma COPD overlap from COPD? এটা একটা কোয়েশ্চেন স্যার। এটা আসলে অ্যাজমাটা we started as asthma. Asthma has been started as asthma like. আর COPD বা আমার যদি chronic bronchitis বলি, it has been started as chronic bronchitis. তাহলে স্টার্টিং মানে হলো অ্যাজমা, মানে হলো অ্যাজমার মতো কাশি, ব্রেথলেসনেস, আবার ভালো হয়ে গেল, আবার কাশি, ব্রেথলেসনেস, that is episodic. On the other hand, COPD কাশি হবে, 2 মাস থাকবে, ইনিশিয়ালি কোনো ব্রেথলেসনেস না থাকবে স্যার, না, ওভারল্যাপ থেকে পিওর COPD টা না। অ্যাজমাতে ব্রেথলেসনেস ডেভেলপ করবে, তাহলে এটা শুরু হবে, তাহলে শুধু সে অ্যাজমা না COPD আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না, ওখানে তো আমার ডিফারেন্সিয়েট করার কোনো উপায় নাই। এই জন্য আমার অনসেটে যেতে হবে, অনসেটটা দেখে আমাকে বুঝতে হবে যে at the onset what was it and at the onset chronic bronchitis কি ছিল সেটা দেখে বুঝতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হলো একদম লাস্টলি যে তোমার স্টেরয়েড যদি তুমি দাও, then steroid খুব dramatic improvement হবে in bronchial asthma. On the other hand, there will be some improvement in chronic bronchitis also, but that would not be that dramatic as in bronchial asthma. এই জন্যই তো এটা আসলে টার্মটা মানে এখন তো এটাকে কম্বাইন করে বলা হয়, কি বলা হয় জানি, asthma COPD overlap syndrome. That differentiation sometimes very tough, এবং টাফ বলেই যখন তুমি ডিলেমাতে থাকবা তখন এটাই বলে দিবা যে asthma COPD overlap. আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টের স্টেরয়েড কিভাবে দিবে এটা জিজ্ঞেস করছে, কোশ্চেনটা ঠিক বোঝা গেল? Please try to avoid steroid as far as possible in diabetic patient, but if it is really needed, তোমার নিতেই হবে, acute conditioning দেওয়াই লাগবে, acute infective episode, acute exacerbation of COPD, তোমাকে ইনসুলিন লাগবে যদি ডায়াবেটিক হয়, তাহলে তুমি স্টেরয়েড দাও, ইনসুলিন ডোজটা বাড়িয়ে দাও, and keep your eyes open that diabetes overwhelming uncontrolled না হয়ে যায়। এই দিতে হবে, লাগলে তো দিতেই হবে, কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে না এরকম সিচুয়েশন নাই। স্যার, এই কেসের জন্য আর কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কনসিডার করব কিনা? আমি তো আসলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ওইভাবে রূপমির সাথে ডিসকাশনে যাই নাই, আমি ভাবছিলাম পরে যাবো, আমরা বলে গেছি মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা হলো কি, যেমন যে আমি একটু বললাম না, উর্মিকে জিজ্ঞেস করলাম why not it's the case of congestive cardiac failure due to acute myocardial due to ischemic heart disease. আমার ওইখানে কিন্তু হার্ট ফেলিউর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। আবার আমি বলতে পারতাম যে why not it's the case of pulmonary why not it's the case of cirrhosis of liver, why not it's the case of nephrotic syndrome, মানে এগুলো হলো তোমার প্রশ্ন করে উত্তরগুলা আপনার কাছ থেকে বের করে নিয়ে আসা। আর আমি যদি বলি যে হোয়াট আর দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তাহলে খুব ইজি হয়ে যাবে, তোমরা এইভাবে একটু রেডি থাকবা যে আমাকে যদি বলে যে হোয়াই নট ইটস মনে করো একটা জেনারেলাইজড ক্লিনিক সার্কার পেশেন্ট আপনি তোমার আমি বললাম হোয়াই নট ইটস দ্য কেস অফ নেফ্রোটিক সিনড্রোম, তোমার অ্যান্সারটা রেডি থাকতে হবে, এই জন্য এটা নেফ্রোটিক সিনড্রোম, তার মানে ওটা একটা ডিফারেন্স। যাচ্ছে স্যার, ইয়ে আনতে গেছে, ট্রলি আনতে গেছে। ঠিক আছে, আমার মনে হয় যে আজকে এখানে শেষ করে দিই না স্যার, অনেক ডিসকাশন আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি মেডএক্সেল পিডি
কে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এটা অর্গানাইজ করলো, এখানে এখানে কিন্তু একটা বিশাল গ্রুপ কাজ করে এই মেডেক্সের এই ক্লাসের ব্যাপারে। এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাজ হয়, যারা কাজ করে আমি তো ইদানিং দেখতেছি, আগে দেখি নাই। তো থ্যাংক ইউ ওদের সবাইকে। তার মধ্যে আজকে এখন প্রেসিডেন্ট আসছে হলো তাসমিনা চৌধুরী, তার সঙ্গে আরো আছে একটা বিশাল টিম। ওরা সবাই সবসময় কাজ করে, এবং এই জন্যই এই ক্লাসটা খুব সুন্দর হয়। তো এটার পিছনে যারা ফর্ম দিয়ে যাচ্ছেন, ওদেরকে ধন্যবাদ। এবং সর্বোপরি এটা যিনি প্রবক্তা, প্রফেসর খান আবুল কালাম আজাদ, এবং ওনার সঙ্গে আলোচনা সবাইকে ধন্যবাদ। তো আমি 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 একটু তাসমিনাকে বলি, এক সময় শর্ট কেস নিয়ে আমরা ক্লাস নিতে পরে ইনশাল্লাহ স্যার। খুব ইচ্ছা আছে শর্ট কেস নেওয়ার। আমি জানি যে তোমরা হয়তো চাই না শর্ট কেস, আমার কাছ থেকে দেখতে আমি চেষ্টা করবো। ধন্যবাদ। So thank you very much with the hope of a short case class, inshallah, after Eid. Allah Hafiz.